আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করেই সারা বাংলাদেশে একটা শোর উঠেছে যে আগামী নির্বাচনে জামাতে ইসলাম সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করবে। আসলেই কি তাই? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত থাকবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, রীতিমতো চমকে যাবার মতো। রূপান্তরের সত্যের আজকের পর্বে সবাইকে স্বাগত। হঠাৎ করে কি এমন হলো যে বাংলাদেশে একেবারে অনেকের সাথে কথা বলেই জানতে পারছি যে আসন্ন 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে জামাত সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে। এবং ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে একটা সংখ্যা 162 আসনে জামাত এবং তার জোট জয়লাভ করবে। একদম সুপরিকল্পিতভাবে এই 162টাই চালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, পার্লামেন্টের কথাও অনেকে বলছেন যে বিএনপিকেও কাছাকাছি 130 বা এরকম আসনে জয়লাভ করানো হবে, যার ফলে একটা খুব স্ট্রং ঝুলন্ত পার্লামেন্ট হয়, কেউ একক সংখ্যাগরিষ্ঠ না পায়। এ ধরনের একটা হাইপোথিসিসও বাজারে আছে। জাতীয় পার্টিকে 15 থেকে 30টার মতো সিট দিয়ে ব্যালেন্সিং জায়গায় রাখা হবে। নানা কথা শোনা হচ্ছে, কিন্তু খুব জোর করে যেটা শোনা হচ্ছে যে জামাতে ইসলাম ক্ষমতায় আসছে। কিছু ন্যারেটিভ শুনলেই বোঝা যায়, যেমন বলা হচ্ছে যে আওয়ামী লীগকে দেখেছি গত 17 মাস এবং তার আগে 2001 থেকে 2006 কিংবা তারও আগে আমরা বিএনপিকে দেখেছি। এবার জামাতকে দেখেন, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তো অভিযোগের শেষ নাই, বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ, এবং বিএনপি 17 মাসে যে পারফরমেন্স দেখিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, তাতে আর 2001 সাল পর্যন্ত ফিরে যাওয়ার দরকার নেই। সুতরাং এই সুযোগে জামাত বলছে, এবং জামাত ঘরে ঘরে যাচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে তারা নারী ভোটারদের এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ করছে, এবং অত্যন্ত পরিকল্পিতভাবেই জামাত এগোচ্ছে। আসলেই কি জামাত ক্ষমতায় যাবে? বাংলাদেশে বড় দুটো রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ এবং বিএনপি, এবং রাজনীতি যেকোনো যদি নির্বাচন হয় সকলের অংশগ্রহণে, তাহলে মূল লড়াইটা হয় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। এবার যেহেতু আওয়ামী লীগের জয়ে শঙ্কিত হয়ে আওয়ামী লীগকে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখা হয়েছে, সেহেতু মনে করা হচ্ছে যে বিএনপি একেবারে বিনা বাধায় নির্বাচনে জয়লাভ করবে। এবং বাস্তবতা হলো, যদি আওয়ামী লীগ বাদ দিলাম, বর্তমান অবস্থায় যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জামাতে ইসলামী আসলে কি 30টার বেশি সিট পাবে? এ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচনে তারা সর্বোচ্চ 18টার বেশি আসন পায়নি। যেবার 18টা আসন পেয়েছিল, সেবারও বিএনপির সাথে একটা আন্ডারহ্যান্ড অ্যালায়েন্স ছিল। তো সেই জামাতে ইসলামী আজকে কি করে 162টা সিট পায়? অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই প্রচারটা চালানো হচ্ছে, এই প্রোপাগান্ডাটা চালানো হচ্ছে। এবং শুধু দেশে নয়, দেশের বাইরেও এটি চলছে। তুরস্কের একটি খুব জনপ্রিয় দৈনিক, যেটা সরকারের সমর্থক দৈনিক, ডেইলি সাবা, সেখানে বলা হয়েছে যে আসন্ন নির্বাচনে জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারে। কদিন আগে ওয়াশিংটন পোস্টে আপনারা দেখেছেন যে ঢাকায় মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা কতিপয় নারী সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সেখানেও একটা ইঙ্গিত আছে জামাতের ক্ষমতায় আসার। ডয়েচে ভেলেও একটি কলাম ছাপা হয়েছে, সেখানেও জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ দেশের বাইরেও একটা প্রোপাগান্ডা চলছে, দেশের ভেতরে একটা চলছে। আপনারা খেয়াল করেছেন যে খুব রিসেন্টলি একটা গোয়েন্দা সংস্থার বরাতে কয়েকটা প্রজ্ঞাপন, ঠিক প্রজ্ঞাপন বলে কিনা, এগুলো ঘুরে বেড়াচ্ছে। যেমন 75% আসনে জামাতে ইসলামের প্রার্থীকে জেতাতে হবে, এই ধরনের একটা ইনস্ট্রাকশন সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চলে গেছে। আমি বাংলাদেশের কয়েকজন উপজেলা নির্বাহী অফিসার ও সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে গত দুদিনের মধ্যে সরকারের কাছ থেকে, সরকারের উপরের মহল থেকে স্পষ্ট নির্দেশ গেছে যে তার জেলায় অধিকাংশ আসনে জামাতে ইসলামী প্রার্থীকে জয়লাভ করাতে হবে। তো এই যে আপনাদের যদি পরিচিত উপজেলা নির্বাহী অফিসার থাকে এবং খুব ঘনিষ্ঠ কেউ থাকে, তাহলে আপনারা আমার এই তথ্যটি যাচাই করে দেখতে পারেন, কারণ আমি যে সূত্রগুলো থেকে এটা পেয়েছি সেটি অসত্য হবার কথা নয়। তো গোয়েন্দা সংস্থার রিপোর্টের বরাত ছড়িয়ে গেছে, প্রশাসনের থেকে নির্দেশ অলরেডি ইউএনও পর্যন্ত চলে গেছে। সুতরাং এই নির্বাচনে ডক্টর ইউনূস এবং তার প্রশাসন যে চাইছে, দুটো জিনিস চাইছে তারা। একটা হলো গণভোটে হা, এবং জামাতে ইসলামকে তারা ক্ষমতায় দেখতে চায়। জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাওয়ার অন্যতম কারণ হলো
যে ডক্টর ইউনূস বিদেশের সাথে যেসব চুক্তি করেছে, বিশেষ করে আমেরিকার সাথে যেসব গোপনীয় চুক্তি করেছে, আমেরিকা এবং ডক্টর ইউনূস মনে করে যে জামাতে ইসলাম ক্ষমতায় আসলে এই চুক্তিগুলো বিনা বাধায় তারা কন্টিনিউ করতে পারবে। ইতিমধ্যে দেখেন চট্টগ্রাম পোর্টের একটা কন্টেইনার টার্মিনাল এনসিটি, সেটা ডিপি ওয়ার্ল্ডকে দিতে যাচ্ছে, কিন্তু অলরেডি চট্টগ্রাম বন্দরে এটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে। কিন্তু জামাত আসলে তারা ধারণা করে যে ইউনূস যে সার্ভিসটা, যে সুযোগগুলো দিয়েছে বিদেশি পরাশক্তিদের, জামাত উইল কন্টিনিউ দ্যাট, বিকজ জামাতের তো বাংলাদেশের প্রতি খুব একটা মমতা নেই। বাংলাদেশের ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে জামাত ইসলামের ভূমিকা সেদিন যা ছিল, আজকেও বাংলাদেশের ব্যাপারে, মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের সেই ভূমিকাটা চেঞ্জ হয়নি। একটা জিনিস খুব যেটা রটানো হচ্ছে যে আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জামাত একেবারে ধোয়া তুলসী পাতা, তার গায়ে দুর্নীতির দাগ নাই, চাঁদাবাজির দাগ নাই, সুতরাং জামাতকে ভোট দিন। এই যে দাবিটা করছে, এটা কি আসলেই সত্য? এটা অস্বীকার করছি না যে জামাতের বা শিবিরের কর্মীরা হয়তো টেম্পু স্ট্যান্ড দখল করে না, হয়তো আপনার বাড়ির তৈরির সময় যে বলে না যে আমি বালি সিমেন্ট এগুলো সাপ্লাই দিব, কিন্তু জামাত কিন্তু অনেক হাই লেভেলে অনেক বেশি দুর্নীতিতে জড়িত। চাঁদাবাজি তো জামাতের একদম শিরায় শিরায়। এই যে ২০২৪ সালের অগাস্ট যে জঙ্গি অভ্যুত্থানটা হলো, তারপরে জামাত প্রায় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকার চাঁদাবাজি করেছে। একটা উদাহরণ দিই, চট্টগ্রামের একজন শিল্পপতি, একটা শিল্প গ্রুপ, বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং শিল্প গ্রুপস, সেই শিল্প গ্রুপের তাদের কাছ থেকে তাদের বলা হয়েছিল তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর, সুতরাং তাদের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে ১,০০০ কোটি টাকা চাঁদা নিয়েছে, হাদিয়া নিয়েছে জামাতে ইসলাম, এবং এর বিনিময়ে তারা এখন আর ফ্যাসিস্টের দোষর নয়, তারা ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি মামলা টামলা কিচ্ছু নাই। এই গ্রুপটা সম্প্রতি এই যে বিদেশ থেকে বাংলাদেশে গম আসে, সেই গম আনার জন্য বাংলাদেশের এজেন্ট তারা, অর্থাৎ ১,০০০ কোটি টাকা তারা দিয়েছে ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি টাকা তারা তুলে নেবে। আরো বেশ কয়েকটা শিল্প গ্রুপ জামাতকে সরাসরি ফান্ডিং করছে। একটা শিল্প গ্রুপ জামাতের সকল নির্বাচনী ব্যয় বহন করছে। এদিকে ইসলামী ব্যাংকের নামে তারা ৫-৬টা ব্যাংকের দখল নিয়েছে, এই ব্যাংকগুলোতে তাদের স্টাফ রয়েছে। সুতরাং জামাত ইসলামকে যদি আপনি সাধু ধোয়া তুলসী পাতা বলেন, তাহলে সেটা হবে সত্যের বরখেলাপ। এখন বিএনপি কি করবে? বিএনপি কি আসলে টের পাচ্ছে এই যে সরকার চাইছে জামাত ইসলাম ক্ষমতায় আসুক? আবার সেনাপ্রধান এই জেনারেল ওয়াকার খান, তিনি আবার তারেক রহমানকে আশ্বাস দিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় আসুক, এটা তিনি চান, কিন্তু এটাও সত্যি নয়। কারণ ওয়াকার খানের এই ব্যবহারটা যদি এতদিনে আমরা না বুঝতে পারি, তার চরিত্রটা যদি না বুঝতে পারি, এই ওয়াকার খান যিনি শারীরিক অসুস্থতার কারণে আর্মিতে মেডিকেল গ্রাউন্ডে প্রমোশনের অযোগ্য ছিলেন, ব্রিগেডিয়ারের উপরে তার প্রমোশন হওয়ার কোনো বৈধ কারণ ছিল না, সেই জায়গাটা অ্যাভয়েড করে, সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে শেখ হাসিনা সরকার তাকে সেনাপ্রধান করেছিলেন, এবং সেই সরকারের সাথে কি পরিমাণ বেইমানি করেছে এই ওয়াকার খান। এবং ৩রা আগস্ট ৪ঠা আগস্ট ২০২৪ রাত পর্যন্ত সে শেখ হাসিনাকে বলেছিল যে আমি এগুলো, আমার আর্মি এগুলো টেক কেয়ার করবে, আপনি এগুলো নিয়ে টেনশন করুন না, আপনার দলকে রাজপথে নামিয়েন না। ঠিক একই গেম সে তারেক রহমানের সাথে খেলছে। তারেক রহমান কিংবা বিএনপি এটি বুঝতে পারছে কিনা এটা তাদের ব্যাপার। তবে বাংলাদেশের ১২ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচন নিয়ে কিন্তু ফলাফল যে কোনো মুহূর্তে সবাইকে চমকে দিতে পারে, এবং জামাতকে ক্ষমতায় আনার জন্য সেনাবাহিনী, ইউনূস এবং সরকারের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। এর সাথে কয়েকটা বিদেশি শক্তিও জড়িত। এই অবস্থায় বিএনপি কি তৈরি আছে? তাই বিএনপি কি বিরোধী দলীয় রাজনীতিতে যেতে রাজি আছে কিনা, এটা বিএনপিকে ভেবে দেখতে হবে। এবং সারা দেশে যদি আপনারা খবর নিয়ে দেখেন, একদম সুপরিকল্পিতভাবেই আপনার খুব কাছের একজন মানুষ এসে বলছে যে এবার আমরা জামাতকে ভোট দিব। এটা কিন্তু আমার খুব কাছের ২-১জন মানুষ ঢাকার থেকে রীতিমতো এই কথাগুলো বলছে, এবং তারা বেশ কিছু ভুয়া স্ট্যাটিস্টিক্স আপনার সামনে হাজির করছে। এই অবস্থায় বিএনপি কি নির্বাচনে যাবে? নির্বাচনে গিয়ে পরাজয় মেনে বিরোধী দলের আসনে বসবে? প্রিয় বন্ধুরা, আজ
এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।